কি ম্যাডাম পড়ি, আপনার ঘড়ি কি বাসায় রেখে এসছেন, নাকি আপনার ঘড়ির 15 মিনিট সময় 15 ঘন্টা মনে হয়? স্যার আসলে রাস্তায় অনেক জ্যাম ছিল। শাট আপ! একদম চুপ, আরেকটা কথা বলবেন না। আপনার এই জ্যামের কথা শুনতে শুনতে আমার কান পচে গেছে। এই অফিসকে আপনার কি মনে হয় বাপের সম্পত্তি? যখন মন চায় আসবেন, যখন মন চায় চলে যাবেন। এটা কি মগের মূল্য পেয়েছেন? স্যার আমার পরিবারের ব্যাপারে সবই তো আপনি জানেন। আপনার ফ্যামিলি প্রবলেম শোনার জন্য অফিস আপনাকে স্যালারি দেয় না। স্যালারি দেয় আপনার কাছ থেকে প্রপার কাজটা বুঝে নেওয়ার জন্য, আপনার প্রবলেম শোনার জন্য না। কি করেছেন, কি রিপোর্ট করেছেন? এগুলো তো থার্ড ক্লাস রিপোর্ট করেছেন। আপনার থেকে তো স্কুলের একটা বাচ্চা এর থেকে ভালো একটা রিপোর্ট। আচ্ছা, আপনি সারাদিন অফিসে করেন কি করেন? নাকি ফোনে ফোনে ওপারে কথা বলেন আর কান্নাকাটি করেন? স্যার আমি আসলে আমার বেস্টটা দেওয়ার ট্রাই করি। অ্যাকচুয়ালি আমার পরিবারের প্রবলেমগুলোর জন্য মাঝে মাঝে একটু ওলটপালট হয়ে যায়। বেস্ট, এই বেস্টের এই অফিসে কোনো দাম নেই। শোনেন, এটা একটা প্রফেশনাল জায়গা, এখানে ইমোশনের কোনো দাম নেই। আপনার এই ইমোশনের কোনো গ্রহণযোগ্যতা এই অফিসে নেই। আপনাকে স্যালারি পে করা হয় কাজ বুঝে নেওয়ার জন্য। এখানে নো এক্সকিউজ, অনলি রেজাল্ট। বাড়ির ড্রামা বাড়িতে রেখে আসবেন, এবং এই অফিসে থাকলে কাজটা ঠিকঠাক করতে হবে। আর যদি মন না চায়, তাহলে এখানে হোয়াইট পেপার আছে, অনলি 5 মিনিটস। একটা রেজিগনেশন লিখে নিয়ে আসবেন, আমি অ্যাপ্রুভ করে দেব। আপনার মতো এরকম ফালতু অযোগ্য স্টাফ এই অফিস কখনো রাখবে না। গেট আউট। আই এম সরি স্যার। চলে যান। এই পড়ি পড়ি দাঁড়ান। আসসালামু আলাইকুম ভাই, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার সমস্যাটা কি বলেন তো? আপনাকে ফোন দিলে ফোনে পাওয়া যায় না, মাঝে মাঝে কল ঢুকলে কল কেটে দেন, আবার সামনে পড়লে লুকান। আচ্ছা, আমি বাঘ না ভালো যে আমাকে দেখে ভয় পাবেন? না ভাই, আসলে অফিসে একটু তাড়া থাকে তো, তাছাড়া বাসায় অনেক কাজ থাকে তার জন্য। একটা কথা বলি পড়ি, লুকোচুরি করে কোনো কিছুর সমাধান হয় না। 4টা মাস হয়ে গেল, 1টা টাকা আপনি ভাড়া দেননি। আচ্ছা, আমারও তো ফ্যামিলি আছে, পরিবার আছে, আমারও তো চলতে হয় নাকি? ভাইয়া বিশ্বাস করেন, আমি খুবই বিপদে আছি। আপনার ভাইয়ের অবস্থা তো আপনি জানেনই। তাছাড়া 4 মাস যাবৎ অফিস থেকে আমাকে কোনো বেতনই দিচ্ছে না। লজ্জায় আমি আপনার সামনে আসতে পারি না। আমি অনেক চেষ্টা করছি। আপনি বিশ্বাস করেন, আমি টাকাটা পেলে আপনার টাকাটা আগে শোধ করে দেব। একটু দয়া করেন ভাইয়া। দেখুন, আমরা মধ্যবিত্তরা না পারি কইতে, না পারি সইতে। আমার যে এত এত সমস্যা, আমি তো কাউকে বলতে পারছি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমারও তো চলতে হয়। আমি অন্য কোনো চাকরি বাকরিও করি না, ব্যবসাও করি না। এই বাড়ি ভাড়া দিয়ে আমার সবকিছু করতে হয়। আমি জানি ভাইয়া, আপনার মতন ভালো মানুষ আছে বিধায় এই বাসায় আমি 4টা মাস টিকে গেছি। অন্য কেউ হলে তো এতদিন আমাদের রাস্তায় থাকতে হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি চেষ্টা করেন যত দ্রুত দিতে পারেন, আমি আপনাকে চাপ দিচ্ছি না। আর একটা কথা, এই মাসের বেতনটা পেলে সবার আগে আমার সাথে যোগাযোগ করবেন। অবশ্যই ভাইয়া, আমি টাকা পাওয়ার সাথে সাথে আপনার টাকাটা আগে শোধ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, এবার যদি ভাড়াটা পাওয়া যায়। হ্যাঁ, এভাবে পঙ্গু হয়ে কি বেঁচে থাকা যায়? হে আল্লাহ, তুমি আমার কেন বাঁচায় রাখছো? কেন আমার তুলে নিতেছো না? ওই দিন ট্রাকের নিচে পড়ে মরে গেলে ভালো হইতো। আরে আমার তুই রাস্তার ভিক্ষুক তো ভালো,
অন্তত দুইটা পা আছে। এই জীবন আর ভালো লাগে না। এদিকে আসো। তুমি কি বললা? এই ধরনের কথা আর কখনো মুখে আনবা না। কেন বলবো না কম? তুমি দেখতে পাচ্ছ না আমি একটা জ্যান্ত লাশ হয়ে পড়ে আছি। এইভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তুমি যদি আর কোনোদিন এসব কথা মুখে আনছো, আমি তোমাকে ছেড়ে তোমার সংসার ছেড়ে চলে যাব। বিশ্বাস না হলে তুমি পরীক্ষা নিয়ে দেখতে পারো। কিন্তু তুমি বুঝতে পারতেছ না বলি, আমি তোমার কষ্ট সহ্য করতে পারতেছি না। তুমি সারাটা দিন আমার মতো একটা পঙ্গু মানুষের পেছনে সময় ব্যয় করো, কত মানুষের কত কথা শুনো, এগুলো আমি সহ্য করতে পারতেছি না। আমার নিজের কাছে নিজের অনেক ছোট মনে হয়। কে বলছো তুমি পঙ্গু? তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমার আলম তো লড়াই করতে জানে। আর কে বলছে আমার কষ্ট হচ্ছে? তোমার সাথে থাকাটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তুমি যদি এই ঘরটা না থাকতা, এই ঘরটা আমার কাছে ঘর মনে হতো না। আমি এই 4 দেয়ালে দম আটকে মারা যেতাম। কি করবো বলো, মাঝে মাঝে না ধৈর্য হারিয়ে ফেলি, বুঝতে পারছি না। কেন হারাবা? আমি তো তোমার সাথে আছি নাকি? আর তোমার পা দুটো অবশ হতে পারে, আমার এই হাত দুটো তো সচল আছে। তুমি আমার হাত ধরে হাত দাও, আমরা দুজন একসাথে বাঁচব। তুমি আর কখনো মরার কথা বলবা না। একটু পরে তো অফিস শেষ, আপনি এখানে ডাকলেন কেন আমাকে? আরে পরি ম্যাডাম, অফিসের কথা অফিসে বলা যায়, কিন্তু জীবনের কথা বলতে হলে এরকম নির্জন জায়গা লাগে। বাই দ্য ওয়ে, আজকাল তোমার এই হাসি মাখা মুখটা, মানে মায়া মায়া মুখটা ইদানিং দেখা যাচ্ছে না। কেন নিজের জীবনটা শেষ করে দিচ্ছ? আমি কি করছি না করছি সেটা নিয়ে আপনার চিন্তা করার কোনো প্রয়োজনই তো আমি দেখছি না। প্রয়োজন প্রয়োজন আছে পরি। তোমার এই পঙ্গু স্বামীর সেবা করতে গিয়ে তোমার জীবন যৌবন সবকিছু বিসর্জন দিয়ে দিচ্ছ কেন পরি? যে কিনা নিজের পায়ে কোনোদিন দাঁড়াতে পারবে না, এই পঙ্গু মানুষটার পিছনে পড়ে থেকে কি লাভ? সে তো একটা জড় পদার্থ মাত্র। মুখ সামলে কথা বলেন জামান ভাই। আলম আমার স্বামী, আমার ভরসার জায়গা, আমার অস্তিত্ব। অস্তিত্ব? হ্যাঁ, আরে বাস্তবতায় আসো পরি। ভালোবাসা দিয়ে পেট ভরে না, বিছানাও ভরে না। আর আলম তো একটা বোঝা মাত্র, এই বোঝা আর কতদিন টানবে পরি? তুমি বরং তাকে ডিভোর্স দিয়ে নিজের মতো করে বাঁচো। তোমার মতো সুন্দরী মেয়ের জন্য হাজারটা সুযোগ হাতছানি দিয়ে আছে, আর আমি তো আছি। আপনি একদম চুপ করেন। আলমের নামে একটা উল্টাপাল্টা কথা বলে আমি ভুলে যাবো আপনি আমার সিনিয়র কলিগ। ডাক্তার বলছে আলম ঠিকই সুস্থ হবে। ডাক্তাররা সান্ত্বনা দেয় পরি ম্যাডাম, মিরাকল করে না। আমার চোখে দেখা অনেক কেস আছে যারা হুইল চেয়ারে বসে সারা জীবন কাটিয়ে দিয়েছে। তুমি কি চাও একটা মৃত ব্যক্তির সাথে সারা জীবন কাটিয়ে দিতে? একটু বোঝার চেষ্টা করো। আলম সুস্থ হওয়া মানে আকাশের চাঁদ হাতে পাওয়া। সে তো কোনোদিন সুস্থ হবে না। এখনো সময় আছে পরি, একটু বোঝার চেষ্টা করো। যখন বুঝবে তখন আর সময় থাকবে না। আপনার মতন নিচ মনের মানুষ সেটা বুঝবে না। আলম সুস্থ হবে, আলমের সে জোর আছে আর আমার আছে তার প্রতি বিশ্বাস। আপনি ভালো সাজার নাটক করে বিষ ঢালতে আসবেন না। নিজের চেহারাটা আয়নাতে দেখছেন কতটা কুৎসিত আপনি? আমি কুৎসিত না, আমি প্র্যাকটিক্যাল। আমি ভালো কথা বললাম আর তুমি আমার সাথে ঝগড়া করছো এই পঙ্গু লোকটার জন্য। ঝগড়া না, আপনাকে আমি সাবধান করছি। ভবিষ্যতে আমার পার্সোনাল লাইফ আমার স্বামীকে নিয়ে আর একটা কথা বললে আমি বসের কাছে কমপ্লেইন করব। আর আপনি এই চেহারাটা নিয়ে আমার থেকে দূরে দূরে থাকবেন, ঠিক আছে? এখান থেকে চলে যান। পরি, এই পরি, পরি, কই তুমি? পরি, এই কানের মধ্যে কি ঢুকে রাখছো? আরে কি হইছে? তুমি এমনি চিল্লাইতেছো কেন? চিল্লাম না তো কি করবো? তোমার ফোন কই? হ্যাঁ, তোমার আমি কতবার ফোন দিছি।
আরে ফোন তো রুমে, আমি ছাদে কাপড় শুকাইতে গেছিলাম। কাপড় শুকাইতে গেছিলি, তাও আবার ছাদে এই সময়? এই কথা আমারে বিশ্বাস করতে কস তুই? এই, তুই কি ছাদে কাপড় শুকাইতে গেছস নাকি পাশের কালার টাঙ্কি মারতে গেছস? তুমি কি পাগল হয়ে গেছো? কি বলতেছো তুমি নিজে বুঝতেছো? আর তুমি আমারে তুই তো গাড়ি করতেছো কেন? ভদ্রতাকে একদমই ভুলে গেছো? ওরে আমার লাট সাহেবের বেড়ি রে, তারে তুই কোন দেব না। এই, তারে তুই করে বলা যাবে না। এই, তোর কাছ থেকে ভদ্র শিখতে হবে, ওর কাছ থেকে আমার শিখতে হবে কাল কি ব্যবহার করবো, কি আদব করা যায়। আমার ফোন ধরস না, আমার অবাধ্য হস। কত বড় সাহস তোর লাগে, আজকে আমার কত বড় পদক নিয়েছিস, বসের কাছে মাও পয়েন্ট হয়েছি। তুই যদি আমার ফোনটা ধরতি, ধরে আমার ফাইলটা নিয়ে আসতি, তুই আজকে পদকটা মিস হইতো না। একটা কথা মনে রাখিস, আজকের পর থেকে আমার ফোন ধরতে যদি 1 সেকেন্ড দেরি হয় না, তোর আমি জ্যান্ত মারে ফেলবো। কথা মনে রাখিস। আলম, এই অসময় কি জন্য ফোন দিছিস? আমি মিটিংয়ে বের হয়েছি, যা বলবি তাড়াতাড়ি বল। দোস্ত, ডিস্টার্ব করলাম না তো? তোর শরীর ভালো তো? এই, শরীরের খবর নিয়ে কোনো লাভ নেই, যেটা বলবি তাড়াতাড়ি বল, আমার হাতে একদম সময় নেই। দোস্ত, আমার অবস্থা তো জানোসই। অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে 2 বেলা আড়াইতে পারতেছি না, কোনো কাজ করতে পারি না। তোর ভাবি ইনকামে সংসারটা ঠিক মতো চলতেছে না। শোন আলম, তোর এই একই কথা বারবার শুনতে কিন্তু আমার একদমই ভালো লাগে না। আর যেটা বলবি সেটা তাড়াতাড়ি বল। ফোন দিছিস কেন সেটা বল। দোস্ত, বলতেছি কি, যদি পারোস আমার 10,000 টাকা হাওলাত দে, আমার খুব সমস্যা চলতেছে। এই এই, তুই কি আমার সাথে ঠাট্টা করিস আলম? হ্যাঁ, এই মাসের শেষ, আমার সংসার চালাইতেই আমি হিমশিম খাইতেছি, আর তুই আমার কাছে 10,000 টাকা হাওলাত চাইতেছিস? হ্যাঁ, এই আমার তো 20 খাওয়ানোর টাকা নাই। দোস্ত, তুই চেষ্টা করলেই পারবি। তোর মনে আছে তুই যখন ব্যবসায় লস খাইছিলি, সব হারায় ফেলছিলি, তখন আমি তো তোর ব্যবসা দাঁড়া করাই দিয়েছিলাম। আমি তো তখন তোর না করি নাই। ও রে, তুই এই পুরোনো কথা এখনো ভুলিসনি না? তুই যেটা দিছিলি সেটা ছিল কি? ইনভেস্টমেন্ট। আর এখন যেটা চাচ্ছিস সেটা হচ্ছে দান। শোন, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আর তুই যে ছোট লোকের মতো এই টাকা পয়সার জন্য ফোন দিবি সেটা আমি ভাবিনি। আর পুরোনো কাসন দিকে হেঁটে এখন কোনো লাভ নেই। তোর যদি এতই বেশি টাকা লাগে, আমার বাসার সামনে একটা মোড় আছে, যেহেতু তোর 2 পা ভাঙা, ওই মোড়ে তুই একটা থালা নিয়ে বসবি, ভিক্ষা পাবি অনেক। শুধু 10,000 না, 10,000 থেকে বেশিও পাবি। আর নেক্সট টাইম আমার জন্য ফোন না দিস, ঠিক আছে? হ্যাঁ, রিক্সা। ভিক্ষা? তুই আমারে ভিক্ষা করতে বলি বন্ধু? মালিক, আপনি তো অন্তর্যামী। আপনি তো জানেন আলম ছাড়া আমার আর কেউই নেই। আলমের দ্বারা যদি জেনে না জেনে কোনো ভুল হয়ে থাকে, আপনি তাকে ক্ষমা করে দেন। হে মালিক, আমি আপনার অতি সাধারণ পাপী বান্দা। আমার আপনার কাছে কোনো কিছুই চাওয়ার না। আপনি শুধু আলমের পায়ে চলাফেরার ক্ষমতাটা দান করুন,
দয়া করুন মালিক, দয়া করুন। পরি, আয় পরি, পরি। কি হয়েছে? কি হয়েছে তুই জানোস না? ঢং করস আমার লগে। এই সুমন এই বাসা থেকে বাইরে গেছে কি লেগা? ওরে কে অপমান করছে? সুমন তোমার বন্ধু হওয়ার যোগ্য না। ওর তাকানোর ধরন, ওর কথাবার্তার স্টাইল অনেক নোংরা। তাছাড়া মেয়েদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও জানে না। ও, আমার বন্ধু অভদ্র আর তুমি সতী সাবিত্রী। সুমন কি করছ তোমারে? এই জায়গায় ধরছে না এই জায়গায় ধরছে? কই ধরছে তোমার? ও যেভাবে আমার দিকে তাকাইতেছিল, তাকাইছে তো কি হইছে? তাকাইলে কি তোমার জাত চলে গেছে? ওর তাকানোর ধরনটাই ঠিক ছিল না। তাছাড়া আমি তোমার ঘরের বউ, কারণ মনোরঞ্জনের বস্তু না আমি। মুখ সামলায় কথা বল। সুমনের মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার ব্যবসায় যত উন্নতি সব সুমনের জন্য। আর তুই কি তারা অপমান করলি? আমার মান সম্মান সবকিছু শেষ করে দিস। বিয়াদব কোথাকার। ওই আমি একটা কথা কই, কান খেয়ে শুনে রাখ। শেষবার মতো কইতাছি, আমার বন্ধু বান্ধব কারো যদি অপমান করস, বাড়ি থেকে বাইক করস, করে কিন্তু আমি শেষ করে ফেলবো। এই ড্রয়িং রুমে তো জ্যান্তলা ফালাই দিব। এই আলম যে কি জিনিস সে তুই জানিস না। জানি আলম একটা জানোয়ার। ওই জানোয়ার বলতে তুমি আমাকে এত দছো। তোমাকে জানলে কি করব? কি বলি? আমি তোর স্বামী, আমার বিচার তুই আল্লাহর কাছে চাস? একদম চুপ। আস্তে আস্তে নামাতে পারো, আস্তে আস্তে। পরি, তোমার কি আগের দিনের কথাগুলো একটু মনে পড়ে না? সব কথা তো মনে রাখতে নেই, কিছু কথা ভুলে যাওয়াই ভালো, তাতে বেঁচে থাকতে সহজ হয়। আমি তোমার কোনোদিন মানুষ হিসাবে গণ্য করিনি। তোমার কত কষ্ট দিচ্ছে, কত অপমান করছে, অথচ এই পঙ্গু অবস্থায় তুমি আমার সেবা করতেছে, আমার পাশে আছে। তোমার তো অনেক সুযোগ ছিল আমার ছেড়ে চলে যাওয়ার, কেন গেল না তুমি? মানুষের যাওয়ার জায়গা থাকলে মানুষজন চলে যায়, কিন্তু স্ত্রীরা শুধু স্বামীকে ছেড়ে তখনই যায় যখন তারা মারা যায়। তুমি কি আমার শুধুই দয়া করতেছ? তোমার চোখের দিকে তাকালে আমি নিজের মাফ করতে পারি না। মনে হয় তোমার দয়ায় বাইচে আছে। তুমি সত্যি আমারে ভালোবাসো, আর কি আমার দয়া দেখাচ্ছ? পুরুষ মানুষের চোখের পানি অনেক মূল্য, এগুলো মাটিতে পড়তে দিও। আমি যে কোন মুখে তোমার কাছে পাপ চাবো আমি জানি না, তাও কইতেছি আমারে তুমি মাফ করে দাও। আমি অনেক বড় অন্যায় করছি, আমারে তুমি মাফ করে দাও। তুমি ক্ষমা চেয়ে আমাকে অপরাধী করো। তুমি আমার সাথে কোনো অন্যায়ই করো, তোমার যা ভালো মনে হয়েছে তুমি তাই করেছো। আচ্ছা শুনো, আমার অফিসের টাইম হয়ে গেছে, তো যদি লেট করি বস আবার রাগারাগি করবে। আমি খাবার রেখে গেছি, পাশে তোমার ওষুধের বক্সও রেখে গেছি, সময় মতন খেয়ে নিও আর সাবধানে থেকো, আমার আসতে সন্ধ্যা হবে। পরি, এই কড়া রোদে ছুটতে তোমার কষ্ট হয় না? এই কষ্ট করে কি লাভ বলো তো? আরে চুপ করে আছো কেন? কথা বলো। আমি জানি অভাব মানুষকে পাথর বানিয়ে দেয়, পাথর হয়ে যায় কি লাভ বলো তো? কি সমস্যা আপনার? অফিসে আপনি উল্টাপাল্টা কথা বলে আমি মেনে নিলাম, এটা রাস্তা, এখানেও চলে আসছেন ডিস্টার্ব করতে। আপনার কি আর কোনো কাজ নাই যে আপনি ওই কাজ করতে যান? যান। আমার সব কাজ তো তোমাকেই ঘিরে পড়ি। আর একটা গান আছে না, জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, আমার সব সুখ তো তোমাকেই ঘিরে পড়ে। তোমাকে দেখলে আমার মায়া হয় পড়ি। আপনার মায়া তো আমার দরকার নাই, আপনার মায়ের থেকে রাস্তা একটা কুকুরের মায়া অনেক ভালো। আমি বিবাহিত, আমার ঘরে একটা স্বামী আছে।
স্বামী, ঘরের কোণে পড়ে থাকে একটা জ্যান্ত লাশ, যে না পারে তোমাকে খাওয়াতে, না পারে তোমাকে নিরাপত্তা দিতে, যে কিনা নিজের বাড়ি বইতে পারে না, তার বার বইতে বইতে নিজের জীবনটা আর কতদিন কাটিয়ে দেবে পরি? তোমার বয়স তো চলে যাচ্ছে, এখনো সময় আছে, নিজের জীবনটাকে গুছিয়ে নাও। মুখ সামলে কথা বলেন আপনি। আমার স্বামী আমার সম্মান, আমার ওইখানে ভবিষ্যৎ নাই দেখে কি আপনি আমার ভবিষ্যৎ কিনতে চাচ্ছেন? আপনাকে আমি শেষবারের মতন সতর্ক করছি, আপনি যদি আমাকে আবারও ডিস্টার্ব করেন আমি বসের কাছে নালিশ দিব কিন্তু। বসের ভয় দেখিয়ে কোনো লাভ নেই, বস তো আমার হাতের পুতুল, তার চেয়ে বরং আমার কথা তুমি শোনো। করি জেদ করে লাভ নেই করি, তুমি তুমি শুধু আমার কথা শোনো। আমার 2টি ফ্ল্যাট আছে, আমার দ্বিতীয় হতে চাইলে কালকেই তোমার নামে একটা লিখে দেবো। তুমি শুধু তোমার এই পঙ্গু হাজবেন্ডটাকে ডিভোর্স দিয়ে আমার হাতটি ধরো, এই কষ্ট সেফ দুঃস্বপ্ন মনে হবে। আপনার হাত ছাড়েন যেমন ভাই, আমার কথা শোনো। হাত হাত ছাড়েন। আপনার ফ্ল্যাটের থেকে আমার ভাড়া বাসা অনেক ভালো, ওইখানে অভাব আছে ঠিকই, কিন্তু আপনার মতো নোংরামি নাই। ফার্দার কোনদিন আমাকে ডিস্টার্ব করলে আমি বসকে না তো আমি থানায় যেয়ে আপনার নামে নালিশ করব। অসভ্য লোক। অসভ্য আমি না, তুমি নিজের ভালোটা বুঝতেছো না, বুঝবা এক সময়, যে সময় সময় থাকবে না। মে আই কাম ইন স্যার? পরি, কাম ইন, কাম ইন, কাম ইন। তোমাকেই মনে মনে ভাবছিলাম। স্যার নতুন ফাইল একটা দিয়েছিল, আপনি দেখছেন? আচ্ছা, তোমার মুখটা এত শুকনো শুকনো লাগছে কেন? আমি জানি যে তোমার ফ্যামিলিতে অনেক প্রবলেম আছে, অনেক অসুবিধার মধ্যে তুমি আছো, তোমার হাজব্যান্ড সিক, তুমি খুব কষ্টের মধ্যে আছো, কিন্তু এমন কষ্টের মধ্যে থাকলে তো চলবে না, লাইফটাকে এনজয় করতে হবে। স্যার আপনি কি সেন্স হারাই ফেলছেন? কি বলতেছেন আপনি এইসব? না, তুমি কেন সেন্স হারাবো? আমি যা বলছি সজ্ঞানেই বলছি। তুমি যদি চাও আমি সব কিছু ব্যবস্থা করতে পারি। প্লিজ তুমি শুধু আমার কথা শোনো। আমি তোমাকে রাজরানী বানিয়ে রাখবো, কক্সবাজারে আমি তোমার জন্য রুম বুক করবো। তুমি শুধু একবার হও, বলো একবার। স্যার আমার অভাব থাকতে পারে আমার সংসারে, কিন্তু আমার চরিত্র খারাপ না। আমি অফিসে কাজটাই করতে এসেছি। প্রথমে সব মেয়েরাই এমন সতী সাবৃত্তি হয়ে যায়, কিন্তু টাকা পেলে তাদের মন চেঞ্জ হয়ে যায়। বিশ্বাস করা পরি, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না, আমাকে আমি সামলাতে পারছি না বলি। স্যার স্যার আপনি কি করছেন? ছাড়েন স্যার, আপনি কিন্তু পশুর মতো আচরণ করছেন, আপনি ছাড়েন বলতেছি আমি। তোমাকে সারার জন্য তো আমি ধরিনি পড়ি, আমি তোমার আদর পেতে তোমাকে পেরেছি। আপনি ওকে শান্ত করে দাও প্লিজ। জানোয়ার! কত বড় সাহস তোর মতো থার্ড ক্লাস একটা কর্মচারী আমার গায়ে থাপ্পড় মারছে! তোর আজকে একদম ওখানে স্টপ যা, আরে এক পা আগাবি না। তোর নামে আমি থানায় কমপ্লেইন করব। না, ইনফ্যাক্ট আমি থানায় কমপ্লেইন করব না, ভিডিও করে তোর এই সব কিছু আমি অনলাইনে ছেড়ে দিব। মানুষ দেখো তোর মতন বসরা কত লোক ছোট লোক হইতে পারে। জানোয়ার একটা, তোর চাকরি আমি করলাম না।
কি ব্যাপার, এত তাড়াতাড়ি? তোমার শরীর খারাপ করতেছে নাকি? না, শরীর ঠিকই আছে। আসলে আমি চাকরিটা ছেড়ে দিছি। চাকরি ছেড়ে দিছো এই সময়ে? একবার আমাদের জানানোর প্রয়োজন মনে করো নাই? এখন আমরা কিভাবে চলবো? এই কটা টাকা দিয়ে আমাদের হচ্ছিল না। আর যেখানে প্রতিনিয়ত আমাকে অসম্মান করা হয়, যে কাজে সম্মান নেই, সে কাজ আমি করতে চাই না। আত্মসম্মান কি বাস্তবতা বুঝে বলো? এই যে আমার ওষুধ, ঘর ভাড়া, এই সবকিছু কিভাবে চলবে? তুমি কি অন্য কোনো ব্যবস্থা করছো? অন্য কোথাও কথা হয়েছে? না, কথা হয় নাই, তবে হয়ে যাবে। আর মানুষের একটা পথ অফ হলে আরো 10টা পথ খুলে যায়। তুমি এটা নিয়ে টেনশন করো না। আচ্ছা শোনো, আমি একটু বাইরে যাব। ওই কাজের ব্যাপারে কয়েকটা জায়গায় কথা হয়েছে, তো ইন্টারভিউর জন্য যাব। হ্যাঁ, এখন বাইরে? বাইরে যে রোদের তেজ, পরে যাও। আর তুমি তো কিছু খাও নাই, টেবিলে খাবার বার আছে, খেয়ে যাও অ্যাটলিস্ট। আমার ক্ষুধা নাই। এই মুহূর্তে পেটের ক্ষুধা থেকে জেদটা অনেক বড় হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা তুমি থাকো। হ্যাঁ, কি ব্যাপার? তোমার কি মন খারাপ নাকি শরীর খারাপ? আমার শরীরও খারাপ না, মনও খারাপ না। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? এটা হচ্ছে তোমার সারপ্রাইজ। দেখো, আমি সুস্থ হয়ে গেছি, নিজের পায়ে দাঁড়ায় আছি। তুমি সত্যি দাঁড়িয়ে আছো? আমাকে চিনতে দাও তো। কল্পনা দেখতেছি না তো? কল্পনা না, সত্যি। তুমি তোমার ভালোবাসা দিয়ে, তোমার সেবা দিয়ে কল্পনাকে সত্যি করে দিছো। এই মিরাকেল ঘটেছে আমার জীবনে, যেটা কখনো হওয়ার কথা ছিল না, সেটা তুমি করছো। তোমার ভালোবাসার সেবায় আমার সুস্থ করে তুলছো। আল্লাহ তোমার ডাক শুনছে। আল্লাহ তাআলা এতদিন আমার ডাক শুনছে।
আমি কোনোদিন ভাবিনি আমি নিজের পায়ে দাঁড়াবো। আসলে ভালোবাসার সেবা পেলে সব সম্ভব। তুমি চিন্তা করো না, এখন থেকে আমরা দুজন মিলে আমাদের সংসার চালাবো। আমাদের কষ্ট দিন শেষ। আরে বাবা, এত জানার দরকার নাই তো, যেভাবে পারো আমাকে 25,000 টাকা দিয়ে দাও। এই দাও। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি বাসায় ছিলেন? আমার বাসায় আমি থাকবো না তো কে থাকবে? প্রতিদিন তোমার বাসার সামনে গিয়ে নক করি, তোমাকে পাই না। আজকে 10 তারিখ পরে 11 তারিখ। আচ্ছা, তোমার না কথা ছিল বেতনটা পাওয়ার সাথে সাথে আমার সাথে যোগাযোগ করবে? আসলে ভাইয়া পরিস্থিতিটা একটু চেঞ্জ হয়ে গেছে, আমি তো চাকরিটা ছেড়ে দিয়েছি। কি? চাকরি ছেড়ে দিচ্ছ? এই মস্করা করো আমার সাথে, মস্করা? পেটে ভাত নাই, মাথা গোজার ঠাই নাই, চাকরি ছেড়ে দিচ্ছে। আর আমার ভাড়া টাকা কি আসমান থেকে আসবে? আসমান থেকে? আসলে ভাইয়া চাকরিটা আমি ইচ্ছা করে ছাড়িনি, কিছু সমস্যা ছিল। আপনি টেনশন করবেন না, আপনার টাকার ব্যবস্থা আমি করে দিই। আরে রাখো তোমার ব্যবস্থা। এই কথা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। গত 4 মাস ধরে আমি একই কথা শুনতেছি। এই মাস শেষ হওয়ার আগেই যদি আমার টাকাটা না পাই, তাইলে তোমার দরজা আমি তালা লাগিয়ে দেবো। কথাটা মনে রেখো। আমার ভাড়াটিয়া রেডি আছে, মানুষ অ্যাডভান্স নিয়ে ঘুরতেছে। আর বাজারে গেলে মানুষ ব্যবস্থা করতেছি বললে তো আর মানুষ এমনি এমনি বাজার দিয়ে দেয় না। আমার তো একটা সংসার আছে নাকি, আমারও তো চলতে হয়। থাক, আর তালা মারতে হবে না, আমি এতটাও নিচে নেমে যাইনি। মানুষ বিপদে পড়লে আপনার মতন মানুষরা পিঠে চাল তুলে নেয়। এই সব নীতি কথা আমাকে না বলে গ্রামে বাচ্চাদের স্কুলে গিয়ে শেখাও। আর একটা কথা, তল্পি তল্পা যা আছে গুছিয়ে গ্রামে চলে যাও। ওখানে গেলে 2-4টা ডাল ভাতের ব্যবস্থা হবে। আমি কি করব না করব সেটা তো আপনার কাছে জিজ্ঞেস করে করব না। আপনি টাকা পাওয়া দরকার, আপনি টাকা সময় মতন পেয়ে যাবেন, আমাকে আর বলতে হবে না। তাহলে দাও, আমার টাকা দাও। 4 মাস হয়ে গেছে আমার ভাড়া দেন, বড় বড়। উফ। ইন্টারভিউ তো শেষ, এখন একটু গল্প করা যায়। কি খাবেন, চা না কফি? বাইরে আজকে অনেক রোদ, ঠান্ডা কিছু বলবো? নো থ্যাঙ্কস স্যার, আমি কিছুই খাবো না। আপনার সিভি বেশ গোছানো, আপনার আগের অভিজ্ঞতাগুলো বেশ ভালো। আমাদের এই মুহূর্তে আপনার মতো একজন লোকেরই দরকার ছিল, যে সবকিছু বুঝে নিতে পারবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমাদের এখানে একটি এক্সিকিউটিভ পজিশন খালি আছে, আপনার প্রোফাইলের সাথে বেশ ভালো যায়। আপনি চাইলে জয়েন করতে পারেন। কাজটা মূলত মার্কেটিং এর। আমাদের সার্ভিসগুলো ক্লায়েন্টের কাছে ঠিকঠাক পৌঁছে দিবেন। কঠিন কিছু না, একটু স্মার্টলি হ্যান্ডেল করতে হয়। অ্যাকচুয়ালি স্যার, মার্কেটিং এ আমাদের কখনো কাজ করা হয়নি, আমি কি ঠিকঠাকভাবে সামলাতে পারবো? আপনার কথা বলার ধরন এবং ব্যক্তিত্ব দেখে মনে হচ্ছে আপনি কাজটা খুব সহজে করতে পারবেন। আপনার মাঝে সেই স্পার্কটা আছে। স্যার, আমার স্যালারিটা কত হতে পারে? শুরুতে ধরে 30,000, আর পারফরমেন্স এবং বোনাস তো আছে। কি মনে হয়, ঠিক আছে তো? তাহলে আপনাকে কবে থেকে পাচ্ছি? স্যার, আপনাদের যদি কোনো প্রবলেম না থাকে আমি কালকে থেকে জয়েন করতে পারি। দ্যাটস দ্য স্পিরিট। তাহলে কাল সকাল 10টায় ওয়েলকাম টু দ্য টিম। থ্যাংক ইউ সো মাচ স্যার, আমি তাহলে আজ আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
এই সীমাহীন ত্যাগ আর ঋণের বোঝ আমি বইতে পারছি। তোমার সেবার ভালোবাসা আমাকে মনে করিয়ে দেয় আমি কতটা ছোট, কতটা অপরাধ। এই অপরাধ বোধ নিয়ে আমি তোমার পাশে থাকতে পারবো। আমি নতুন করে নিঃশ্বাস নিচ্ছি, যেখানে কোনো ঋণের দায় থাকবে না। তাই আমি তোমাকে ডিভোর্স দিই। আমি আমার জীবনের নতুন গন্তব্য খুঁজে পেয়েছি। আমাকে খোঁজার বৃথা চেষ্টা করো। ভালো থেকো, অকৃতজ্ঞ আলম। যার জন্য নিজের জীবন যৌবন সব ক্ষয় করে দিলে, সে তোমাকে লাথি মেরে চলে গেল। এখন কেমন লাগছে তোমার জানোয়ার স্বামীর জন্য? খবরদার, আমার স্বামীকে নিয়ে একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আমি চেয়েছিলাম আমার স্বামী নিজের পায়ে দাঁড়ান, সে সেটা পেরেছে। এটাই তো আমার সবচেয়ে বড় জয়। এটা তোমার জয় না, এটা তোমার পরাজয়। সে শুধু নিজের পায়ে দাঁড়ায়নি, সে এখন হাঁটতে শুরু করেছে অন্য কারো হাত ধরে। সে তোমার জায়গায় অন্য কাউকে বসিয়ে রীতিমতো ঘর সংসার গুছিয়ে নিয়েছে। সে সুখে আছে, আর তুমি রাস্তার ধুলোয় পড়ে আছো। করুক না সে সংসার, আলম ধুকে ধুকে মরুক, এটা তো আমি কখনোই চাইনি। আমার ত্যাগের বিনিময়েও যদি একটা সুন্দর জীবন পায়, ওই জীবনে আমার থাকা না থাকা গুরুত্বপূর্ণ না। তাছাড়া আমি সবসময় চেয়েছিলাম আলম সুখে থাকুক, হাসি খুশি থাকুক। ওর হাসি মুখটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ।